নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এনআইএর আশঙ্কাই সত্যি হলো, আগরতলা বিমানবন্দরে ধৃত ৮ বাংলাদেশির সাথে কুখ্যাত জঙ্গি সংগঠন জেএমবির যোগ। বিধায়কদের উন্নয়ন তহবিল বাড়ানোর সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার। শ্রীভূমির উন্নয়নে উচ্চ পর্যায়ের বৈঠক। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্পের নির্দেশ কৌশিক রায়ের। অশ্রুসিক্ত বিদায় মৌলানা জমির উদ্দিন লস্করকে পুত্রের ইমামতিতে সম্পূর্ণ জানাজা। শিলচরের দ্বিতীয় লিংক রোডের ১৪ নম্বর লেন ফের চর্চায়। মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী। ৩০ জুন শিলচরে রোগী দেখবেন হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের খ্যাতনামা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর বরুণ আরডাগাল্লা। ভারতের অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে প্রথিতযশা গ্যাস্ট্রোএন্টোটোলজিস্ট ডক্টর বরুণ আড্ডাগাল্লা আগামী ৩০ জুন শিলচরের সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন। তিনি গ্যাস্ট্রোএন্টোটোলজি সংক্রান্ত বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তার বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লক্স ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, লিভার ও অগ্নাশয়ের বিভিন্ন সমস্যা, পাইলস পাকস্থলীয় কোলন ক্যান্সার সংক্রান্ত রোগ, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, অ্যাসিডিটি, লিভারের অসুখ, অগ্নাশয় জটিলতা বা কোলন ও পাকস্থলী রোগে ভুগছেন, তাদের জন্য এটি বিশেষ সুযোগ। যোগাযোগের জন্য ৯০৬৩১ ১২৬৩৮ ৯৭৪৮৫ ১৮৯২। ঠিকানা দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইরাকান্দি রোড, শিলচর, সেকেন্ড লিংক রোডের বিপরীতে। ৩০ জুন শিলচরে রোগী দেখবেন যশোদা হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর পডিলি রাজেশ। ডক্টর পডিলি রাজেশের শিলচর সফর বরাক উপত্যকার অস্থি ও জয়েন্টের সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ৩০ জুন শিলচরে রোগী দেখবেন যশোদা হাসপাতালের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর পডিলি রাজেশ। হায়দ্রাবাদের খ্যাতনামা যশোদা হাসপাতালের বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর পডিলি রাজেশ আগামী ৩০ জুন শিলচরে রোগী দেখবেন। ওই দিন তিনি শহরের সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত থাকবেন। হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, আর্থ্রাইটিস জনিত সমস্যা, জয়েন্টে জড়তা, জয়েন্ট ফুলে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ বিভিন্ন অস্থি ও জয়েন্ট সংক্রান্ত রোগের চিকিৎসায় ডক্টর রাজেশের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যায় ভুগছেন এমন রোগীরা তার পরামর্শ নিতে পারবেন। চিকিৎসার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। এই জন্য যোগাযোগ করতে হবে 906312668397748518 নম্বরে। এবারে বিস্তারিত খবর। এনআইএর আশঙ্কাই সত্যি হলো, আগরতলা বিমানবন্দরে ধৃত ৮ বাংলাদেশির সাথে কুখ্যাত জঙ্গি সংগঠন জেএমবির যোগ। এনআইএর আশঙ্কায় সত্যি হল, আগরতলা বিমানবন্দরে ধৃত ৮ বাংলাদেশির সাথে কুখ্যাত জঙ্গি সংগঠন জেএমবির যোগ। বড়সড় নাশকতার ছক বানচাল করল ত্রিপুরা পুলিশ। ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিককে ঘিরে সামনে এলো বিস্ফোরক তথ্য। প্রাথমিক জেরায় ধৃতদের সাথে বাংলাদেশ ভিত্তিক কুখ্যাত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে তদন্তকারীরা। ওপার বাংলার এই জঙ্গি সংগঠনটি যে রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকাকে নিজেদের সেফ করিডর হিসেবে ব্যবহার করছে, সেই চাঞ্চল্যকর তথ্য আগেই ফাঁস করেছিল দেশের জাতীয় তদন্তকারী সংস্থা। এবার বিমানবন্দর পুলিশের জালে জেএমবির ৮ সক্রিয় সদস্য ধরা পড়ায় ত্রিপুরা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে খবর, ধৃত এই জেএমবি জঙ্গিদের মূল পরিকল্পনা ছিল আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এবং দেশের অভ্যন্তরে বড়সড় কোনো নাশকতা ঘটানো। কিন্তু ত্রিপুরার পুলিশ ও গোয়েন্দা দপ্তরের যৌথ কাতপরতায় তাদের সেই ভয়াবহ উদ্দেশ্য ভেস্তে যায়। উল্লেখ্য, গত কয়েক মাস আগেই আগরতলা শহরের জয়পুর এলাকা থেকে জাগির মিয়া নামে জেএমবির এক স্লিপার সেল এজেন্টকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার একযোগে ৮ জঙ্গির ধরা পড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞবহল মহল। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ ও ২৭ জুন ২ দফায় পৃথক অভিযান চালিয়ে এই ৮ বাংলাদেশি অনুপ্রবেশ তথা জেএমবি সদস্যকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। গত রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুশান্ত দেব এই মেগা অভিযানের রুদ্ধশ্বাস বিবরণ তুলে ধরেছিলেন। তিনি জানান যে গ্রেফতার ৮ জনই পুরুষ।
প্রাথমিক তদন্ত অনুযায়ী এই ব্যক্তিরা প্রথম দফায় গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা করেছিল, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। পুলিশ ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন সহ বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেছে, যেগুলো ফরেনসিক ও তথ্যগত প্রমাণের জন্য খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের মধ্যে 4 জনকে রবিবার আদালতে পেশ করা হয়েছে এবং বাকি 4 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা, তারা ঠিক কোন গোপন পথে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং ভারতের অভ্যন্তরে কোন সংগঠিত দালাল চক্র তাদের এই অনুপ্রবেশ ও টিকিটের বন্দোবস্ত করে দিয়েছিল তা জানতে চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ত্রিপুরার। যদিও এই দীর্ঘ সীমান্তের 95%-রও বেশি এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে, তবু নদীনালা ও দুর্গম পাহাড়ি অঞ্চলের সুযোগ নিয়ে আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানব বাজার প্রতিনিয়ত ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এই চরম বাস্তবতাকে মাথায় রেখে ভারত সরকার সম্প্রতি ত্রিপুরা সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের জন্য একটি পাইলট প্রকল্প চালুর ঘোষণা করেছে। এর লক্ষ্য হল আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমান্ত নজরদারিকে এমন এক স্তরে নিয়ে যাওয়া যাতে কাঁটাতারের বেড়া গলে কোনো মশা বা জঙ্গিও ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। গোপাল সিং, BTN নিউজ, খোয়াই, ত্রিপুরা। বিধায়কদের উন্নয়ন তহবিল বাড়ানোর সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে MLA লোকাল এরিয়া ডেভেলপমেন্ট MLA LED প্রকল্পের বার্ষিক বরাদ্দ ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 2026-27 অর্থবর্ষ থেকে প্রতিটি বিধায়কের জন্য বার্ষিক উন্নয়ন তহবিল 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50 লক্ষ টাকা করা হবে। এরপর 2027-28 অর্থবর্ষ থেকে এই বরাদ্দ আরও বাড়িয়ে 2 কোটি টাকা করা হবে। রাজ্য সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে বিধায়করা তাদের নিজ নিজ বিধানসভা এলাকায় আরও বেশি পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন। তৃণমূল স্তরে উন্নয়নের গতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। BTN নিউজ। শ্রীভূমির উন্নয়নে উচ্চ পর্যায়ের বৈঠক। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্পের নির্দেশ কৌশিক রায়ের। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শ্রীভূমি সফরে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। সোমবার জেলা কমিশনের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে শ্রীভূমি শহরে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্প গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায়। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগকে দ্রুত প্রকল্পের রূপরেখা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পিত নগরায়নের স্বার্থে শহরের মাস্টার প্ল্যান দ্রুত চূড়ান্ত করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন আরবান লোকাল বডিতে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও গণবণ্টন, লোকনির্মাণ, জনস্বাস্থ্য, কারিগরি, কৃষি, বিদ্যুৎ সহ বিভিন্ন বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় মালাকার, জাকারিয়া আহমেদ, জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার মতিলিনা দলে, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পৌরসভার সভাপতি রবীন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী কৌশিক রায় জানান, জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। BTN নিউজ, শ্রীভূমি। অশ্রুসিক্ত বিদায় মৌলানা জমির উদ্দিন লস্করকে পুত্রের ইমামতিতে সম্পন্ন জানাজা। অশ্রুসিক্ত বিদায় মাওলানা জমির উদ্দিন লস্করকে পুত্রের ইমামতিতে সম্পন্ন জানাজা। উত্তর পূর্বাঞ্চল আহলি সুন্নত ওয়াল জামাতের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, জনপ্রিয় বক্তা ও লেখক মাওলানা জমির উদ্দিন লস্করকে সোমবার অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানালেন হাজার হাজার মানুষ। সোনাইয়ের কাজীডাহর পয়েন্ট সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি বিশাল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে আসা অগণিত মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজে ইমামতি করেন তারই সুযোগ্য পুত্র মৌলানা সাহিদ আহমেদ লস্কর। জানাজা শেষে নিজ বাড়ির সামনেই মরহুমকে দাফন করা হয়। এই সময় আত্মীয়স্বজন, ধর্মীয় ব্যক্তিত্ব, ছাত্র, ভক্ত, অনুরাগী এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মীয় শিক্ষা, সমাজসেবা এবং ইসলামের প্রচার প্রসারে মাওলানা জমির উদ্দিন লস্করের দীর্ঘদিনের অবদান উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। আমি নাকিতে হুকি আদা করিয়া
উলামায়ে কেরাম বলে হইতো আল্লাহ নবীর আশিক আছে আমি আওলাদ হিসাবে লোকে বড় নামাজ কিনা আমি আওলাদ হিসাবে লোকে বড় নামাজ কিন্তু এতে থেকে আমি জানতে গেলে হরিণী যদি হরিতাম তুই আমার সাহিদ ভালো আমার সাহিদ ভালো আমার আব্বাই আমার বীর মুর্শিদে আমার দাওয়াত আমার নবী বলে না আমার হইতা আমি যখন ঘুরে তখন আমার মুখের মধ্যে আমি নবী গেছি আমার নবী আমি দেখ তোমার বাবারে আমি উড়াতিবা সাজা গেছি নদীর আর আমার নবী আমাকে ডাকিছে আমার নবী দোয়া করি আমার নবী দোয়া করবে আল্লাহ পরবর্তীকারে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতে সবে শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন ফের চর্চায়। মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী। আমি আইতা তাই না আমারে ফোন করে আমি আইতে চাই না তাই না ভদ্র মহিলা না ছেলে মানুষ নাম কি দা সুমন দাস সুমন দাস তুমি আও তাই না আমি তাই না আমারে খালি আজকেও বেজান ফোন করছে আমি কইছি আইতাম না রবিবার হইলেই তাই না আমারে ফোন করে 500 দিছে আচ্ছা তোমার আজকে 500 দিছে ঠিক আছে বাকি তারা কত করে রাখে কাস্টমার টিকা তারা জানি না কত টাকা কইতে পারতাম না ঠিক আছে কালকে আইছি তুমি সা কথা কেন কইলে আগে আচ্ছা তোমারে পার কেসো 500 টাকা করে দেয় ফোন করে কে নাম কি দা আর কইতে পারতাম না আমি এই ফোন করে আমারে নিজে বাসবা মার নাম কি দা নিয়তি দাস শিলচর শহরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন আবারও আলোচনায় উঠে এসেছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে অবৈধ দেহ ব্যবসার আসর বসিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত 21 জুন এলাকাবাসী হাতে নাতে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক নিয়তি দাস সহ মোট 6 জনকে আটক করে নিয়ে যায়। কিন্তু এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত সুমন দাস, যিনি নিয়তি দাসের ছেলে, অসুস্থতার অজুহাত দেখিয়ে পুলিশের গ্রেফতার এড়িয়ে যান। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যে ঘটনাটা সেকেন্ড লিংক রোড হয়েছিল এই ঘটনার তখন আমরা দেখা যায় আসামি তো একজনের সইরা নেওয়া হয়েছে আর একজন গড় রয়েছে আসামি তারা কইরা ফালিতে নাই তারা গড় তৈয়া কইরা বাগাবাগি করে কিন্তু এর মাঝে তারা তো মানে ওয়ার্নিং দেয় যে আমরা খাটি লিব মারি লিব বা তারা গড় আমরা শুনি তারা এইরকম মাতে বা বাইরা মানুষ আর যার খে না আর আমরা তো চিনিও না জানিও না কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হইছে না ওয়ার্নিং দেওয়া বন্ধ হইছে না সাইডত গুইরা খাইতে পারে তার এখানে পুলিশে অ্যারেস্ট করই না এটা তো আমরা কিতালেও করই না আমরা তো জানি না এটা সেকেন্ড লিঙ্গ 14 ঘটনা হয়েছিল আমরা তো এরকম দইরা দিলাম বাজে খামে 3 জন ছেলে 3 জন মেয়ে কিন্তু 3 জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি কইতে পারতাম না মেয়ে তো এখানে 3 জনেরও কোনানের কইতে পারতাম এক তো মানে করো নিয়তি দাস খালি নেওয়া হয়েছে সুমন দাস ওখানে রয়েছে সুমন দাসের বউও রয়েছে ওখান চাই এরা দইরা নেওয়ার দায় ন্যায়রা এখান থেকে তারা উচ্ছেদ হইতো আমরা উচ্ছেদ চাই আমরা চাই না এরা এখানে থাকতো এটা তো এখন সংসারও যেটা চলে এটা কোনো লুকাইল থাকেনি লুকাইল তো কিচ্ছু থাকে না এটা একজনে ফেরারে হইব আরেকজনে আমরা রোগ হয় এটা তো মানুষে গবেষণা করে আমরা তো শুনলাম আমি খুব চিন্তিত তারা ফটো পাইলে গুন্ডা লাগাইব সন্ডা লাগাইব বেটিন দিয়ে বেরবো বেটাইন দিয়ে বেরবো আমরা তো ডরের কথা নাই এটা অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো সন্ডা লাগাইতো কয় তা আমরা কিতা করতাম আমরা খিলাগান বাঁচতাম এর ভিতরে যদি আমরা একটা কিছু হয় তখন আমরা এটা খেয়ে হইব তার যাতে কোনোদিন বেই লয় না তার কঠোর শাস্তি হইতো।
এলাকাবাসীর আরও দাবি, প্রতিদিন রাতেই ওই বাড়িতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত অব্যাহত রয়েছে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সুমন দাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, পাশাপাশি নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। এছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এলাকাবাসীর বক্তব্য, এলাকার অধিকাংশ যুবক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এবং গভীর রাতে বাড়ি ফেরেন। ভবিষ্যতে যাতায়াতের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নিয়তি দাস এবং তার পরিবারের উপর বর্তাবে বলেও তারা সতর্ক করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী শীঘ্রই কাছাড় পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে, আমরা সেকেন্ড লিংক রোড 14 নম্বর গলি লাস্টের দিকে ঘটনা হওয়ার পরে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই ধরিয়া, গলির সবাই ধরিয়া তারা পুলিশের হাতে সমঝাইয়া দেওয়া হয়েছে। তো দুইজনকে তো অ্যারেস্ট করিয়া লওয়া হয়েছে তখনই, বাট একজন রইছিল সুমন দাস করিয়া একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে, বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা ধরাইয়া দিছি, পেট্রোল হাত পড়ে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোনো ধরনের যাতে অঘটন না ঘটে বা কোনো ধরনের অ্যাটাক আমরা উপরে না হয়, বাট আমরা এটা খবর গোপন সূত্রে কিছু খবর পাইছি, এদের লেগে আজকে আমরা প্রেসটা জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গেরখাড়ি থানার স্যারে, এসপি স্যারের মহোদয় আমরা জানাইলাম যে আমরা বাচ্চারা যারা আছি তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি আই ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর, দুজন তো আসেন অলরেডি, সুমন দাস তখনও বড় রয়েছে, তাই হ্যান্ডিক্যাপ হইয়া ধরিয়া নেওয়া হয়েছে না তানরে। ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাসে অতি সত্বর গ্রেপ্তার করা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা পাইলাম, আমরা যারা যুব সমাজ আছি আমরা থ্রেটেনিং পাইলাম যে আমরা অ্যাটাক করা হইব, মারধর করা হইব, তখন পর্যন্ত তো হয়েছে না, বাট গোপন সূত্রে আমরা খবর পাইলাম। প্লাস আরেকটা জিনিস, যেমন আজকে আমরা লাইট লাগানো গেছিলাম, তারা বাড়ির ভিতর থেকে কিছু গালাগালিজও করছে বাজে বাজে। তো ওটাই আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরলাম যাতে আমরা সেফ থাকি। আগামীতে তো আমরা সোমবারে যাইমু একবার এসপি মহোদয় স্যারের কাছে গিয়ে একটা লিখিত দিমু। আর বাকি তো আজকে আমরা প্রেসমিট দেখাইয়া কইলাম যাতে আমরা যেরকম এরকম থ্রেটেনিং না হয় বা তারা যাতে সুন্দরভাবে চলে। বা আর আমরা চাইলাম, আমরা গলির সবাই চাইলাম যে যাতে তারা এখানে না থাকে। আর সুরজিৎ চক্রবর্তী, BTN। রাজ্যের 6 জেলা বন্যার কবলে 22,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রতিবেশী অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা জলের জেরে অসমে মৌসুমের প্রথম দফার বন্যায় 22,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই তথ্য জানিয়েছে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ASDM-এ। ASDM-এর প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ধেমাজি, নলবাড়ি, ডিব্রুগড়, চিরাং, লক্ষ্মীমপুর এবং কোকরাঝাড় এই 6 জেলায় মোট 22,124 জন বন্যার কবলে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি জেলা, সেখানে বর্তমানে 15,483 জন মানুষ বন্যার জলে আক্রান্ত। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানানোয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন বন্ধ থাকতে পারে 6 নম্বর জাতীয় সড়ক, দুদিনের মধ্যে গুমরা সেতু মেরামতের আশ্বাস প্রশাসনের। গুমরা সেতুর উপর বড় দুটি গর্ত তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে 6 নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত এই জাতীয় সড়কে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পণ্যবাহী গাড়ির চালকেরা। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সেতু পরিদর্শনে যান কাটিগোড়া সার্কেল অফিসার যাত্রা কর্মকার। পরিদর্শন শেষে তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করা হবে এবং আগামী দুদিনের মধ্যেই গুমরা সেতু মেরামত সম্পন্ন করার চেষ্টা চলছে। সেই পর্যন্ত 1 থেকে 2 দিন ভারী যান চলাচল বন্ধ থাকতে পারে বলেও তিনি জানান। প্রশাসনের এই আশ্বাসে দ্রুত স্বাভাবিক হবে যোগাযোগ ব্যবস্থা, এমনই আশা করছেন বরাক উপত্যকার বাসিন্দারা। BTN নিউজ, কালাইন। সেতুটি বিকল হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে দেখুন, এটা তো অনেক পুরানা ব্রিজ, ঠিক আছে, তো এটা এখন যেহেতু যা হয়ে গেছে, বাট এখন আমরা প্রপার সলিউশনের দরকার। মানে এটা কার গাফিলতির কারণে এই যে বর্তমানে ভয়াবহ বা ভয়ঙ্কর রূপ ধারণ হয়েছে, কার গাফিলতি বলে আপনার মানে ধারণা? গাফিলতি তো এক্স্যাক্টলি তো সবেরও গাফিলতি আছে, জনগণেরও গাফিলতি আছে, প্রশাসনেরও গাফিলতি আছে।
যদি আমরা দেখি সবুরও গাফিলতি আছে, বাট এখন আমরা গাফিলতির দিকে না দিকে যদি আমরা এটা সলিউশনের দিকে দেখি তাহলে বেটার হইব। কারণ আমরা জানি আমরা বর্তমানে যে এমএলএ আছেন কর্মবীর এমএলএ কমলাক্ষ দে প্রকাশ দাদা, তাই যদি এই জিনিসটার ম্যাটারটারে দেন যদি হায়ার লেভেলে নিতে পারেন তাহলে হয়তো এই জিনিসগুলো নট অনলি দিস ব্রিজ মানে পুরো বরাবরের এন্টায়ার মানে একটা নতুনত্ব আনতে লাগবো, স্পেশালি কমিউনিকেশনের দিক দিয়ে আর কি। রাস্তাঘাটগুলা ব্রিজগুলা যদি আমরা প্রপারভাবে এটা আবার করা হয়, রিপেয়ার করা হয়, যেখানে দরকার নতুন বানানি হয়। আনফৰ্চুনেট ঘটনা ৰাতিপুৱাই মই গম পালোঁ যে দলঙৰ এটা ছাইডত অলপ খহিছে, ফুটা ওলাই ভাঙিছে। লগে লগে পুলিচ পঠাই আমি দুটা ছাইডে যেতিয়া হেভি ভেহিকল মুভ কৰিব নোৱাৰে তাৰ ব্যৱস্থা কৰিলোঁ। বহুত ৰিক্সৰ হয়, হেভি ভেহিকল মুভ কৰিলে হয়তো ভাঙিব পাৰে বা এক্সিডেণ্ট হ'ব পাৰে। হেভি ভেহিকল বন্ধ কৰি পুৰা সৰু গাড়ী এটা ছাইডে যদি 4 ফিট কৰি যাব দিয়া হৈছে। লগে লগে NSA ডিজেলত কণ্টেক্ট কৰা হ'ল, তাৰ NSA ডিজেল ইঞ্জিনিয়াৰ টিম আহিছিল, সেই চাই গ'ল। তাই ইয়াৰ যে মেটেৰিয়েল লাগে ঠিক কৰা মেটেৰিয়েল আনি আছে, সেই অনুকূলমে ঠিক কৰিছে। তাৰ কাৰণে অলপ সময় আমাৰ কষ্ট হ'ব। কিমান টাইম লাগিব? কিমান টাইম লাগিবতো ক'ব নোৱাৰি। ইয়াত যিখিনি মেটেৰিয়েল লাগে ঠিক কৰা মই তাতকৈ প্ৰথমতে সেইখিনি ফিউচাৰত নাই গুৱাহাটীৰ পৰা আনি আছোঁ। দলঙৰ তলখনত আজি ৰাতিৰ ভিতৰত হৈ যাবলৈ নহ'লে কালি ৰাতিপুৱা হৈ যাব। মেটেৰিয়েলছ আহি আছে, আনি আছে এতিয়ালৈকে বন্ধ থাকিব সব যান চলাচল? যান বাহন চলি আছে, সৰু যান বাহন এটা চাইডেদি, কিন্তু হেভি ভেহিকেলটো আমাৰ এইটো ব্ৰিজৰ কাৰণে ৰিক্স হৈ যাব। তাৰ কাৰণে হেভি ভেহিকেল বন্ধ কৰা আছে। আমাৰ একচুৱেলি কি হয়, অলৰেডি ৰাস্তা আছে, হাফলঙত ডাঙৰ ভাল ৰাস্তা আছে, সেইফালে যদি হেভি ভেহিকেল মুভ কৰে আমাৰ কাৰণ টেনশ্যনৰ বিষয় নহয়। আমাৰ DC অফিচৰ পৰা অনুকূল অৰ্ডাৰ কিবা এটা ওলাব পাৰে, মই একদম কৰিছোঁ। যদি অৰ্ডাৰ ওলায় সেইফালে মুভ কৰিব। ঠিক আছে, থ্যাংক ইউ। রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৮, চাঞ্চল্য দেশ জুড়ে। অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের অনুদান আত্মসাতের অভিযোগে দেশজুড়ে চাঞ্চল্য। কয়েকশো কোটি টাকার অনুদান চুরির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। ভয়েস ওভার। তদন্তকারী সূত্রের দাবি গ্রেফতারদের মধ্যে রয়েছেন শ্যালক জামাইবাবু জুটি, অনুকল্প মিশ্র ও লবকুশ মিশ্র। অভিযোগ, রাম মন্দিরের অনুদান গণনার কাজে যুক্ত থাকার সুযোগে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও অনুকল্প মিশ্রের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি গ্রামে প্রাসাদসম বাড়ি নির্মাণ করেন, একটি ফার্ম হাউস গড়ে তোলেন, অযোধ্যায় প্রায় ৬৫ লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনেন এবং একটি স্করপিও গাড়িও কিনেছেন। অন্যদিকে লবকুশ মিশ্র সম্প্রতি লক্ষাধিক টাকা খরচ করে নতুন মোটরসাইকেল কিনেছেন বলে দাবি প্রতিবেশীদের। এই আকস্মিক সম্পদের উৎস নিয়ে তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। জানা গেছে, প্রায় ৩ বছর আগে অনুকল্প মিশ্র রাম মন্দিরের অনুদান গণনার কাজে যুক্ত হন। পরে তিনি লবকুশ মিশ্রকেও সেই কাজে নিয়ে আসেন। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন অনুদানের অর্থ আত্মসাতের মাধ্যমে এই বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে কিনা। BTN নিউজ। বেসরকারি প্র্যাকটিসে নিষেধাজ্ঞার পর ক্ষোভ, পরিষেবা বিধি সংশোধন ও বেতন বৃদ্ধিতে দাবি ত্রিপুরার সরকারি চিকিৎসকরা। ত্রিপুরা সরকারের বড় সিদ্ধান্ত। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা AGMC এবং GBP হাসপাতালের চিকিৎসকদের বেসরকারি প্র্যাকটিসে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্তের পরই একাধিক দাবি নিয়ে সরব হলেন সরকারি চিকিৎসকরা। ভয়েস ওভার। চিকিৎসকদের বক্তব্য, বেসরকারি প্র্যাকটিসে নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন না তারা, কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান চায় চিকিৎসক মহল। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে পরিষেবা বিধির সংশোধন, বেতন কাঠামোর উন্নতি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা। চিকিৎসকদের দাবি, সরকারি হাসপাতালে আরও কার্যকরভাবে পরিষেবা দিতে হলে তাদের কর্মপরিবেশ ও চাকরির সুযোগ সুবিধারও উন্নতি করা জরুরি। এদিকে সরকারের এই সিদ্ধান্ত এবং চিকিৎসকদের দাবিকে ঘিরে ত্রিপুরার স্বাস্থ্য মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। BTN নিউজ, আগরতলা। প্রায় ২ বছর পর খুলল ভারতীয় পর্যটক ভিসা, উচ্ছ্বসিত বাংলাদেশিরা। ভিসা চালু হতে খুশি বাংলাদেশিরা, আনন্দিত ভারতগামী যাত্রীদের মধ্যে। প্রায় ২ বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটক ভিসা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা, ভ্রমণ, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসা ও শিক্ষার নানা প্রয়োজনে ভিসা না পাওয়ায় ভোগান্তিতে ছিলেন হাজার হাজার মানুষ। নতুন সিদ্ধান্তে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতিশ্রুতি মতো ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ৫টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ধাপে ধাপে দেশের অন্যান্য কেন্দ্র এই পরিষেবা চালু করা হবে। পাশাপাশি
মানবিক কারণে মেডিকেল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দিয়েছেন তিনি 2024 সালের অগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর নিরাপত্তাজনিত কারণে ভারত পর্যটক ভিসা পরিষেবা স্থগিত করেছিল এরপর সীমিত পরিসরে মেডিকেল ব্যবসায়িক ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হলেও পর্যটক ভিসা বন্ধই ছিল নতুন এই সিদ্ধান্তকে ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত চিকিৎসা ও পর্যটনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিটিএন নিউজ আমাদের এই যে মেডিকেল ভিসা লাগাইছিলাম আমার মা অনেক অসুস্থ তাড়াতাড়ি আমরা যেভাবে কথা বলছে ওভাবে আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি আমার মাকে নিয়ে আরো আগে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি এখন খুলছে এখন আমরা যে তাড়াতাড়ি পেয়ে গেছি সরকার উনি অনেকই ভালো উনি ভালোর কারণেই আমরা এটা পাইছি তাড়াতাড়ি ক্ষতি বলতে তেমন কোনো ক্ষতি হয় নাই ওই পাশে আমাদের হচ্ছে যে যারা মার্কিন আছে এক্সপোর্টার আছে ওরা এক্সপোর্ট করে দিত আমাদের মার্বেল গ্রানাইটের ব্যবসা আমি পাইছি ভিসা মেডিকেল ভিসা আমি আগেই পাইছি আজকে হইলো পাসপোর্টটা আপনার রিসিভ করার জন্য আসছে টুরিস্ট ভিসা চালু হইলে অনেক সুবিধা হবে আমি যে দুলাবাড়ি ডাক্তার দেখাতে চাই দুলাবাড়ি অসুস্থ তো ওই জন্য ডাক্তার দেখাতে চাই বলার কি আসলে আমরা চাই দুই দেশের সাথে একসাথে মিলেমিশে থাকে এটাই আমরা চাই যাতে ভিসা সহজ হয় তো আমি নিজে আর কি ফ্যামিলি নিয়ে যাচ্ছি যদি ভিসা পাই তাহলে যাবো না তো যাওয়া হবে না এটা তো ভালোই একটা পজিটিভ দিক আর কি চিকিৎসা টুরিস্ট দুইটাই থাকবে তো এটার মধ্যে প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে এটাই আমাদের প্রবাসীদের জন্য চাওয়া ছিল তো এখন অনেকদিন বন্ধ ছিল এটা চালু করছে আমাদের জন্য অবশ্যই এটা ভালো ভালো হওয়া উচিত আগের মতো হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে তো সবসময় সব ট্রিটমেন্ট পাওয়া যায় না ভালো মতো এখন এটা তো অনেক গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল অফ হওয়াতে আমরা একটু ঘুরতে যেতে পারি নাই এটা ছিল আর সেকেন্ড হচ্ছে কি চালু হয়েছে ভালো মানুষ একটু ঘুরতে যেতে পারবে দ্যাটস ইট আমার মেডিকেল ভিসা প্যারেন্টসের টুরিস্ট ভিসাটা চালু হয়েছে আমরা জব করি আমরা একটু ঘুরতে যেতে পারবো আমাদের অফ টাইমে দ্যাটস ইট হ্যাঁ ভালো লাগছে খুব আমি মেডিকেল ভিসা নিচ্ছি কিন্তু টুরিস্ট ভিসা বন্ধ ছিল এখন চালু হয়েছে খুব ভালো লাগছে ভারতে ভিসা চেষ্টাও করিনি তো যাওয়া হয় নাই কিন্তু এখন মেডিকেল ভিসার জন্য আবেদন করার সময় অনেক যে দিবে না দিবে পরে পাওয়া গেছে কিন্তু অ্যাপ্লাই করার পরে 5 দিনের ভিতরে পাই গেছে সহজ হয়েছে আর কি বিএনপি এটা ছুটে গেল আর কি ঝামেলাটা কাটে গেল আমি প্রথম যাচ্ছি কিন্তু আমার হাজবেন্ড আর মানে সে আগেও গিয়েছিল এখন আবার আমরা দুজন যাচ্ছি একসাথে আসলে বাংলাদেশের ট্রিটমেন্ট আমরা করাইনি তা না করাইছি এখানে ট্রিটমেন্ট আমাদের দেশের ট্রিটমেন্ট অনেক ভালো কিন্তু তারপরেও যাচ্ছি যে আর একটু বেটার কিছুর জন্য আমি গত এই মাসেরই 9 তারিখে জমা দিয়েছি আজকে ডেলিভারি নিলাম আমরা বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখছি আমরা বিশেষ করে আনন্দিত কারণ যারা ভ্রমণ প্রেমী আমরা তারা টুরিস্ট ভিসার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম সেই হিসাবে আমরা আসলে ভারতীয় কমিশনের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা আসলে এটা ভালোভাবে আনন্দে যারা ভ্রমণ প্রেমী তারা আনন্দে সঙ্গে গ্রহণ করেছি প্রায় 2 বছর পরে ইন্ডিয়ার টুরিস্ট ভিসা চালু হওয়ার কথা ছিল তো ওইটা জমা দেওয়ার জন্য মূলত আসছিলাম আর কি কিন্তু আজকে জমা দিতে পারিনি আজকে থেকে প্রসেসিং শুরু হয়েছে হয়তো বা আজকে স্লট পেলে আগামীকালকে জমা দিতে পারবো অ্যাপ্লিকেশন জি আগে করা আছে সেটা তো আমরা পাইনি সেটা তো আজকে থেকে যারা চালু হয়েছে সেটা তো পরবর্তী এখন যারা অ্যাপ্লিকেশন করবে তারা পাবে যদি কোনো জটিলতা না থাকে খুবই ভালো দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থনৈতিক একটা ব্যাপার আছে যাতায়াতের সেটা খুবই সুলভভাবে যাওয়া যায় অনেক কিছু দেখা যায় বোঝা যায় জানা যায় শোনা যায় একটা শপিং এর ব্যাপার আছে যেটা আমাদের দেশ ওখান থেকে কিছু সব মিলে একটা ভালো দিক তারপরে যদি কোনো ভিসা পেতে কোনো জটিলতা না থাকে এটাই হল বড় সমস্যা আমার পেপারস আছে মেডিকেল আমি বাইপাস করে পেশেন্ট আমি কখনো রিফিউজ করেনি আমি প্রপার ডকুমেন্টসে আমি ভিসা পেয়েছি এটা নতুন করে আবার একটা ভালো দিক উন্মোচন হবে এইটাই আমার প্রত্যাশা আমি বাংলাদেশি হিসেবে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি তথা প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার সভাপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে রাজ্যসভার সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের সংগঠন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন নবনির্বাচিত সাংসদ খড়গেকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সাথে করমর্দন করেন সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে এই বর্ষিয়ান রাজনীতিবিদের সুদীর্ঘ অভিজ্ঞতা দেশের উচ্চকক্ষের সাংসদীয় কার্যধারাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে অনুষ্ঠান শেষে উপস্থিত অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান বিটিএন নিউজ মন কি বাতে প্রশংসার পর পূর্ণিমা দেবী বর্মনের সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হরগিলা পাখি সংরক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সংরক্ষণবিদ ও হরগিলা আর্মির প্রতিষ্ঠাতা পূর্ণিমা দেবী বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অসমের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া
সাক্ষাতে তিনি পূর্ণিমা দেবী বর্মনের নেতৃত্বে গড়ে ওঠা সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষায় তার অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে হরগিলা পাখি সংরক্ষণের যে মডেল পূর্ণিমা দেবী বর্মন গড়ে তুলেছেন তা আজ বিশ্বজুড়ে প্রশংসিত। এই উদ্যোগ শুধু একটি বিপন্ন প্রজাতিকেই রক্ষা করেনি, বরং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য, এর আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মান কি বাতে পূর্ণিমা দেবী বর্মনের কাজের বিশেষ উল্লেখ করে তার উদ্যোগের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী সেই স্বীকৃতির পর রাজ্য সরকারের এই সাক্ষাৎকে সংরক্ষণ আন্দোলনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উৎসাহ হিসেবে দেখা হচ্ছে। BTN নিউজ। দামছড়ায় পুলিশের বড় সাফল্য, 7.5 কোটি টাকার ইয়াবা উদ্ধার। ত্রিপুরার দামছড়ায় পুলিশের বড় সাফল্য, 7.5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার যুবক গাড়ি বাজেয়াপ্ত। ठीक है, ये भी एक फोटो से लेंगे सर, इनके साथ इसको करने में आ गया विटनेस वाले आ गए। ত্রিপুরার দামছড়ায় বড়সড় মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। অসম দামছড়া সীমান্ত গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 7.5 কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে দামছড়া থানার পুলিশ সীমান্ত গেটে অভিযান চালায়। অভিযানে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বিভিন্ন এলাকা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চালানো হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে। বাইট 2, সুনীল দেবনাথ, BTN নিউজ, আগরতলা। नमस्कार, मैं किसले सिसोदिया, SDPO पानी सागर। सबसे पहले मैं दामचेरा पुलिस थाने को बहुत बधाई देना चाहता हूं। दामचेरा के सभी पुलिसकर्मी और उनके IC संजीव त्रिपुरा को बहुत बहुत बधाई। उन्होंने बहुत बड़े अमाउंट में याबा टैबलेट जब्त किया है। सिर्फ इतना बड़ा अमाउंट रिसेंट में शायद ही कभी जब्त किया गया है 2025 और 2026 में। ये नॉर्थ त्रिपुरा का ही नहीं बल्कि पूरे त्रिपुरा का वन ऑफ द लार्जेस्ट सीजर में से एक है। दामचेरा पुलिस स्टेशन के पुलिसकर्मी जब हमारे RKपुर वेस्ट नाका पे व्हीकल चेकिंग कर रहे थे, तब उनको एक व्हीकल, सस्पिशियस व्हीकल मिला। उन्होंने जो IC है संजीव त्रिपुरा को, उनको इन्फॉर्म किया। संजीव त्रिपुरा वहां पहुंचे, वो गाड़ी को थाने में लेके आए क्योंकि वहां पे कंडीशंस ऐसी नहीं थी कि वहां पे सर्च एंड सीजर किया जा सके। उन्होंने एग्जीक्यूटिव मजिस्ट्रेट को बुलाया, मुझे भी इन्फॉर्म किया और FSL टीम को भी इन्फॉर्म किया। जब ये टीम पहुंची तो एग्जीक्यूटिव मजिस्ट्रेट के प्रेजेंस में सीजर हुआ और सर्च एंड सीजर स्टार्ट हुआ, तो हमें कुछ पैकेट्स मिले जो कि 15 थे टोटल अमाउंट में। जब हमने पैकेट्स को खोल के देखा तो उसमें याबा टैबलेट्स मिले बड़े अमाउंट में। काउंटिंग करने पे लगभग 1.5 लाख याबा टैबलेट्स हमें मिले हैं, जो कि बहुत बड़ा अमाउंट है। ब्लैक मार्केट में इसकी कीमत करीब 7.5 करोड़ है, जो कि वन ऑफ द लार्जेस्ट सीजर्स है रिसेंट में। इतना बड़ा सीजर शायद ही 2025 या 2026 में त्रिपुरा में हुआ होगा। तो इसके लिए मैं दामचेरा पुलिस कर्मियों को बहुत ज्यादा बधाई देना चाहता हूं। इसके अलावा मैं धन्यवाद देना चाहता हूं हमारे SP सर अविनाश राय सर, जिनके नेतृत्व में नशा मुक्ति अभियान के अंतर्गत हमने बहुत सारा पेट्रोलिंग एंड व्हीकल सर्च वगैरह बढ़ा दिया था, जिसके अंतर्गत हमें कई सारे इन्फोज भी मिला करते थे SP सर के थ्रू। रिसेंट में 2-3 दिन पहले हमने एक 20,000 याबा टैबलेट और भी पकड़े थे, दामचेरा थाने ने ही पकड़ी थी। तो इस वीक में टोटल अगर हम बात करें तो करीब 1.7 लाख याबा टैबलेट हमने रिकवर कर लिए हैं और वो सभी अभी इस समय सीज हो चुके हैं। तो मार्केट वैल्यू अगर देखा जाए उस चीज की, तो ऑलमोस्ट हमने 8 करोड़ से ज्यादा का याबा टैबलेट सिर्फ एक वीक में सीज किया है। तो एक बार मैं फिर से धन्यवाद देना चाहूंगा दामचेरा पुलिस थाने को और अपने SP सर अविनाश राय सर को धन्यवाद। নিট ইউজি প্রশ্ন ফাঁসের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, অনশনে সোনম ওয়াংচুক।
নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। গত ২০ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন বিশিষ্ট পরিবেশ কর্মী ও লাদাখের জনপ্রিয় নেতা সোনাম ওয়াংচুক। বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষায় অনিয়মের বিষয়ে ককরোচ জনতা পার্টির উত্থাপিত দাবিগুলির প্রতি কেন্দ্রীয় সরকার এখনও কোনো সাড়া দেয়নি। দলের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। পাশাপাশি সংগঠনটি দেশজুড়ে প্রধান গোব্যাক কর্মসূচির ডাক দিয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তের বহু ছাত্রছাত্রী, অভিভাবক এবং একাধিক কৃষক সংগঠন সমর্থন জানিয়েছে। সোনাম ওয়াংচুকের অনশন শুরু হবার পর আন্দোলন আরও জোরদার হয়েছে এবং কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে সবার নজর হয়েছে। বিটিএন নিউজ। ছোট দুধ পাতিলের আরণ্যিক ভ্যালি 12 বছরে 4 থেকে 5 হাজার শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিলেন। ছোট দুধপাতিলের শ্রীনগরস্থিত শ্রীনগরস্থ আরণ্যিক ভ্যালিতে গত 12 বছর ধরে আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের পরিবেশ বিজ্ঞানের ইন্টার্নশিপ প্রোগ্রামে নিয়মিতভাবে অংশগ্রহণের সুযোগ প্রদান করে আসছে। এ সময় প্রায় 4 থেকে 5 হাজার ছাত্রছাত্রী এখানে বায়োডাইভার্সিটি সংরক্ষণ, স্থানীয় গাছপালা চিহ্নিতকরণ, ইকোলজিক্যাল ফিল্ড সার্ভে, আবাসস্থল পুনরুদ্ধার, টেকসই কৃষি ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে হাতে কলমে অংশ নিয়েছে। সংস্থাটি স্থানীয় উদ্ভিদ ও প্রাণীজ জগৎ রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর কাজ করে থাকে। সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে প্রাধান্য দেয়া হয় বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী সেবুল আহমেদ চৌধুরী। তিনি সূত্র হিসেবে সহযোগী রুকন খান, অমৃতেশ্বর চন্দ ও করুণাকান্তি দাসদের কৃতিত্ব উল্লেখ করেছেন। বিটিএন নিউজ, শিলচর। আমরা এখানে জায়গার নাম হইল গিয়া ছোট দুধপাতিল রুরাল প্রাইড হ্যাবিটেট। এখানে আমরা লোকাল যেগুলা প্লান্ট দিন দিন বিলীন হয়ে যায় ওইগুলারে আঠাইবার লাগিয়া আমরা এখানে যেমন জিসি কলেজের এখন বর্তমানেও জিসি কলেজের স্টুডেন্ট আছে, তারা আর আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আরও অন্যান্য কলেজের স্টুডেন্ট। আমরা প্রত্যেক সপ্তাহে এক বেজ করি আমরা এখানে আমরা ইয়া লোকাল প্লান্টের উপরে অ্যাক্টিভিটি আমরা করাই আর কি, কীভাবে মানে হর্টিকালচার, এগ্রিকালচারের মানে কাজগুলা করতে হয় ওইগুলা আমরা এখানে প্রোপোগেট করাই আর কি, চারাগুলার প্রোপোগেট করাইয়া দিই আর কি। আর তারা এখন বর্তমানে তারা থাকিয়া আরও কয়জন আছে, আপনি তারা কোয়েকশন করতে পারেন, তারা কিতা শিখলো তারা কইতে পারবো। স্টুডেন্ট আজকের বেজেও আছে 25 জন, 20 জন, 7 জন, 10 জন, ওই রকম স্টুডেন্ট আমরা হামেশা আইতে থাকে আর কি। আর এখন যেটা স্টুডেন্টের লিস্ট আছে এটা আমি পুরো কইতে পারি না, অ্যাভেলেবল স্টুডেন্ট আমরা এখান থেকে শিখিয়া গেছে, তারারে সার্টিফিকেট দেওয়া হয় 4,000 উপরে আছে, তারা সার্টিফিকেট দেওয়া হয়। এটার মধ্যে তারা এটা আর কি, তারা অন্যান্য যেগুলা কাজে তারা যুক্ত করে তখন তারা এটা লাগে আর কি, এইরকম করে আর কি তারা। তো এখন আমরা ফার্স্টলি সবরে থ্যাংক ইউ আমরা এইচওডি স্যাররে যে আমরারে এই জায়গার মধ্যে আমরারে যে দিছেন টাইম অপরচুনিটিটা দিছেন যে আমরা এই জায়গাতে যে গ্রাফটিংটা শিখতে পারি। প্লাস সেকেন্ডলি আমি থ্যাঙ্কফুল হইলাম কি আরণ্যক ভ্যালি যে আমরারে তারা এই জায়গার মধ্যে শিখাইয়া দিরা। আমরা ভেরিয়াস টাইপস অফ এই জায়গার মধ্যে হর্টিকালচার প্র্যাকটিসে শিখছি, এরপরে আমরা সয়েল প্রিপারেশন শিখছি, ওয়াটার ম্যানেজমেন্ট শিখছি, এরপরে টাইপস অফ ফার্টিলাইজার কিতা জিনিস ইউজ করা হয়, এরপরে কাটিং, গ্রাফটিং, বার্ডিং আমরা সব জায়গার মধ্যে প্র্যাকটিসে শিখছি। প্লাস এই জায়গার মধ্যে আমরা ট্রেডিশনাল মেথড, এরপরে মডার্ন মেথড অফ ফার্মিং প্লাস হর্টিকালচার, অ্যাডভান্স মেথড অফ হর্টিকালচারের টেকনিক ওইটা আমরা এই জায়গার মধ্যে শিখছি। এই জায়গার মধ্যে আমরা আইয়া একটু মানে আমরা যেটা আছে কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা আছে আমরা ওই কারিকুলাম অ্যাক্টিভিটিটা আমরা এনহ্যান্সমেন্ট হয়েছে। প্লাস আমরা এই জায়গার মধ্যে বহুত জিনিসের মধ্যে নেচারের প্রতি আমরা যেটা যে একটা যে ভালোবাসা আছে বা আছে আমরা এটার মধ্যে উজাগর হয়েছে। প্লাস এই জায়গার মধ্যে আমরা যতটা আছে সব স্টুডেন্ট এই জায়গার মধ্যে বোটানি সম্বন্ধে যেগুলো আমরা মাল ফাংশন বা নলেজ যেটা কম আসলো এই জায়গার মধ্যে আমরা ভেরিয়াস মাল ফাংশন নলেজটা আমরা গেইন করতে পারছি। থ্যাংক ইউ। দীর্ঘ 8 বছর পর ধর্মনগরে খুলল TGTA অফিস, শিক্ষক মহলে উচ্ছ্বাস। দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে ধর্মনগরের ডিএনভি রোডে অবস্থিত টিজিটিএর কার্যালয় পুনরায় খুলে দেওয়া হয়েছে। রবিবার অফিসে তালা খুলতে শিক্ষক মহলে ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। সংগঠনের ধর্মনগর মহকুমা সম্পাদক রূপক ভট্টাচার্যের দাবি, 2018 সালের আগস্ট মাসে রাজনৈতিক হামলায় অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেই সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন কার্যালয়টি খোলা সম্ভব হয়নি। অবশেষে রবিবার সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অফিসের তালা খোলা হয়। এরপর দিনভর চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে শুরু হয় কার্যালয়ের কার্যক্রম। রূপক ভট্টাচার্য জানান, দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় শিক্ষকদের বিভিন্ন
দাবি দাওয়া নিয়ে সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়েছিল, তবে এখন থেকে এই কার্যালয়কে কেন্দ্র করে শিক্ষকদের স্বার্থ রক্ষা, ন্যায্য দাবি আদায় এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। BTN নিউজ, ধর্মনগর। অত্যন্ত খুশির দিন আমাদের কাছে। 2018 সালের আগস্ট মাসে হঠাৎ করে রাত্রেবেলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই অফিসে আসে এবং অফিস ঘরটা ভাঙচুর করে পরবর্তী সময় তালা দিয়ে ওরা চলে যায়। ধর্মনগরে একটা সময় এমন একটা সন্ত্রাসের অবস্থা ছিল যে আমরা এই অফিস ঘরটা খুলতে পারিনি। আমাদের শিক্ষক কর্মচারীদের যে দাবি দেওয়া আছে সেইগুলা নিয়ে আমরা আন্দোলন এই ঘর থেকে আমরা সংগঠিত করতে পারিনি। আজকে আমরা উদ্যোগ নিয়েছি এই ঘরটা খোলার এবং সকালবেলা এসে আমরা আমাদের সদস্যরা মিলে আজকে এই ঘরটা প্রায় আমরা 8 বছর পর এই ঘরটা খুলতে পারলাম এবং আগামী দিনে এই ঘর থেকেই আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব। আমরা সাধারণ জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েও আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান রাখছি। ব্যতিক্রম গ্রুপ ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে শিক্ষার ভবিষ্যৎ, দক্ষতা ও সম্ভাবনার নতুন দিশা দেখালো কাল এডুকেশন কনক্লেভ। শিক্ষাক্ষেত্রে নতুন ভাবনা, ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা এবং সমাজ গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চ তৈরি করতে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0। আগামীকাল 30 জুন শিলচরের উমেন্স কলেজে প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই বিশেষ শিক্ষামূলক সম্মেলন। এই অনুষ্ঠান সকাল 10টা থেকে শুরু হবে। অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে NERM গ্রুপ অফ ইনস্টিটিউশনস এবং GIS গ্রুপস। ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0 উপলক্ষে আজ শিলচর কাছাড়ু ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কনক্লেভের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক সম্মেলনে আগামীকাল অনুষ্ঠিত কনক্লেভের উদ্দেশ্য, বিভিন্ন আলোচনা এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। BTN নিউজ, শিলচর। আগামীকাল শিলচর ওমেন্স কলেজে ব্যতিক্রম গ্রুপ এবং টাইমস অফ ইন্ডিয়ার সহযোগে আমরা এডুকেশন কনক্লেভ 10.0 আয়োজন করছি। এখানের মধ্যে JIS গ্রুপ, NERM গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিভিন্ন সাবজেক্টে রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করবেন এবং এই কনক্লেভ সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি অনুষ্ঠিত হবে। এখানে আমরা 3টা প্যানেলে প্রায় 30 জন আমাদের প্যানেলিস্ট থাকছেন, মডারেটর থাকছেন। এডুকেশনে যারা এই অঞ্চলের সঙ্গে যুক্ত তার প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর সবাই উপস্থিত থাকছেন এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে কিভাবে তাদের আফটার এডুকেশন কিভাবে তাদের পেশাগত দিক নির্ধারণ করবে, কিভাবে স্কিল এডুকেশনের প্রতি তারা আরও বেশি আকৃষ্ট হবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। আমরা চাই যে এখানে পরাগবেলের ছাত্রছাত্রীরা শুধু নয়, অভিভাবকরাও এসে এখানে অংশ নিন এবং কিভাবে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন যা আমাদের এই প্যানেলিস্টরা আমাদের এই 3টা প্যানেলে আলোচনা করবেন তা ছাত্রছাত্রী তথা অভিভাবকের জন্য একটা মূল্যবান বিষয় হবে। গত বছরও আমরা এই এডুকেশন কনক্লেভ GC কলেজে আমরা করেছিলাম, সেখানেও আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। এর জন্য এবার আমরা আয়োজন করছি এবং এই বিষয়গুলো এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার উপস্থিতি আমরা কামনা করছি। বরাকভ্যালির বিশেষ করে শিলচরের প্রায় প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই এখানে অংশ নিচ্ছেন। আমরা যেরকম আমাদের যারা এক্সপার্ট হিসাবে এসে আসছেন তারা এই ক্ষেত্রেই তাদের যে বিভিন্ন অভিজ্ঞতা সেগুলোর কথা বলবেন এবং সরকারি তরফে যে নির্দিষ্ট কিছু ল করা হয়েছে, যে পাঠ্যক্রমের যে চেঞ্জেস গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। I have a child at my home who is a graduate engineer. He had management education, he had economics as a subject, which has nothing to do particularly, if I say, about his domain of engineering. But then why this interdisciplinary approach? Because they get the opportunity to understand a different facet of life, and through that they can try to understand whether their passion lies in that particular area or not. So through that NEP, the government is trying to focus upon passion,
Because education, if we are imposing on someone in the name of getting degree and marks, eventually doesn't ends up in a good career. So when we open up NEP, when we are allowing the students to make a choice, it is with the thought that probably getting their own choices, they'll be able to access me. That is the basic idea about conducting this enclave, so as we are able to bridge a gap, so that we are able to reach out to this new generation, particularly in the Barak Valley and in general in the northeast region of India, where students are still much in the dark about the changes that are happening, not only in the Indian perspective, as also in the global perspective. কিন্তু এই যে কনক্লেভ হবে, এই কনক্লেভে আমরা এটাকেই আলোচনা করব যে তুমি কোন দিকে যেতে পারো। কারণ আমি অনেক বিদেশে ঘুরিয়ে বা এখানে রাজ্যে বিভিন্ন রাজ্যে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যেটা যে রাজ্যে রাজ্যে কিন্তু এই ধরনের আলোচনা শুরু হয়েছে যে পার্সোনালাইজড এডুকেশন বলতে কী বোঝায়, এক্সপিরিয়েন্সিয়াল এডুকেশন বলতে কী বোঝায়, এগুলোকে ছাত্রছাত্রীদের কাছে কীভাবে আমরা করব এবং ক্যাম্পাসিংয়ে ছাত্রছাত্রীরা কীরকম চাকরি পাচ্ছে, এখানেও একটা কোশ্চেন আসছে। ফলে নতুন তারা ব্যবসা করতে পারে, স্টার্ট আপ তৈরি হচ্ছে। ইন্ডিয়া কিন্তু অনেক স্টার্ট আপ এখন হচ্ছে, সেক্ষেত্রেও নানা ধরনের পলিসি হচ্ছে। ফলে সেই পলিসিগুলোকে কীভাবে কার্যকরী করবে, স্টার্ট আপ করতে গেলে কী করবে, এই নিয়ে অনেক বই বেরোচ্ছে, অনেক আলোচনা হচ্ছে এবং সেটা নিয়েও কিন্তু আলোচনা চলবে। তো আমাদের কনক্লেভে কালকের এইগুলোই আলোচনা হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে JIGSের সঙ্গে যুক্ত আছি। আপনারা জানেন যে আমাদের 39টা কলেজ আছে এবং সারা ভারতবর্ষে আমাদের প্রায় 50,000-এর বেশি ছাত্র আছে। আমরা পূর্ব ভারত নয়, পূর্ব ভারতে তো বিহার, ঝাড়খণ্ড বা আমাদের পশ্চিমবাংলায় তো আছেই, এবং এছাড়াও পাঞ্জাবে আছে বা আসাম থেকে প্রচুর ছাত্রছাত্রী করতে যায়, ত্রিপুরা থেকে প্রচুর ছাত্রছাত্রী করতে যায়, মেঘালয় থেকে যাচ্ছে। ফলে এরকম যেমন যাচ্ছে, আবার বিদেশ থেকেও কিন্তু অনেকগুলো ছাত্রছাত্রী আসছে, যেমন নেপাল থেকে আসছে, ভুটান থেকে আসছে, তো আছে, আফ্রিকা থেকে আসছে। রাজা রঘুবংশী হত্যা মামলায় সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল মেঘালয় হাইকোর্ট। রাজা রঘুবংশী হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোনাম রঘুবংশীকে দেওয়া জামিন বহাল রাখল মেঘালয় হাইকোর্ট। রবিবার বিচারপতি WD ডিয়েংদহের ইকক বেঞ্চ শিলংয়ের নিম্ন আদালতের জামিনের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দেয়। গত 10 জুন টানা 10 দিনেরও বেশি সময় ধরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় সংরক্ষিত রেখেছিল। এদিন সেই রায় ঘোষণা করা হয়, তবে মামলার বিস্তারিত রায় এখনও প্রকাশ করা হয়নি। এর আগে 2023 সালের এপ্রিল মাসে শিলংয়ের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিচার বিভাগ আদালত সোনাম রঘুবংশীকে জামিন মঞ্জুর করে। আদালত জানায়, তদন্তকারী সংস্থা সোনামকে গ্রেফতারের কারণ যথাযথভাবে জানাতে ব্যর্থ হয়েছে, যার ফলে তার আইনি আত্মপক্ষ সমর্থনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণেই তাকে জামিন দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বছর মেঘালয় মধুচন্দ্রিমায় এসে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে সোনাম রঘুবংশীকে গ্রেফতার করা হয়। এই বহুলালোচিত মামলায় হাইকোর্টের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। BTN নিউজ। শিলচরে কবি শ্যামলী ভট্টাচার্য পালের কাব্যগ্রন্থ রংধনুর মোড়ক উন্মোচন। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস কালিকাপ্রসাদ স্মৃতিমঞ্চে রবিবার সন্ধ্যায় কবি শ্যামলী ভট্টাচার্য পালের কাব্যগ্রন্থ রংধনুর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য গবেষক ড বিশ্বতোষ চৌধুরী, প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষ, কবি চন্দ্রিমা দত্ত সহ বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তারা কবির সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন। নিজের বক্তব্যে শ্যামলী ভট্টাচার্য পাল জানান, জীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতাই তার কবিতার মূল অনুপ্রেরণা। তিনি কাব্যগ্রন্থটি তার স্বামী পলাশ পালকে উৎসর্গ করেছেন। সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। BTN নিউজ, শিলচর। অনেকে বলে আমি কবিতা পড়ছি না, অনেকেই বলে। আমরা যখন ছাত্র বাংলা সাহিত্য যখন অনার্স দিয়েছি, তখন আত্মীয় স্বজনদের মধ্যে বা পাড়ায় বলতে, কি অনার্স দিয়েছে বলে বাংলা, বা আপনি কবিতা টবিতা বোঝো, তখন উত্তরটা খুঁজে পেতাম না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনে হলো
শুধু কবিতা বুঝি না, জীবনের বাকিটা সবাই সবটাকে বুঝে ফেলেছে। আসলে কিছুই তো বুঝিনি, না বুঝেই তো জানতে জানতে জানা, চিনতে চিনতে চেনা, পড়তে পড়তে পড়া, শিখতে শিখতে শেখা, পথ চলতে চলতে জীবন। কোনটাই তো আমরা আসলে তাই কবিতার ধারে এই দায়টা দেবো কেন, আমি তোমাকে বুঝি না। তাহলে যে ছিল আমার স্বপ্নচারিণী তাদের বুঝিতে পারিনি, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্নচারিণী। বুঝিনি বলেই তো ভালোবাসি, সবটা বলে বুঝে ফেললে যে ভালোবাসতে পারতাম না। কবিতা যদি সবটাই বোঝা যায় তাহলে কবিতা না হয় ছড়া হয়ে যাবে। বলে যে জায়গাটা বুঝলাম না সেটাই তো কবিতা। আজকে আমার বই রংধনু, কবিতার বই রংধনু এখানে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে উন্মোচিত হচ্ছে বিশিষ্টজনেদের হাত ধরে। আমার মা বাবা রয়েছেন এবং রয়েছেন এই বরাক উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাহিত্যিক এবং গুণীজনেরা। বইটি আমার প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত হয়েছিল 2026 কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। এবং যেহেতু আমি এখানেই বসবাস করি, এখানে একটু আনুষ্ঠানিক উন্মোচন এটা আমার সমাজে করা দরকার, তাই আজকে একটু সকলের হাত ধরে এই বইটি এখানে উন্মোচিত হচ্ছে। আজকে আমার কাছে এক বিশেষ আবেগময় দিন। কবিতার বইয়ের নাম হচ্ছে রংধনু। আসলে মূলত আমাদের জীবনে যে বিভিন্ন রঙের অনুভূতিগুলো, সেই থেকেই আমার এই কবিতাগুলো লেখা, তাই এই কবিতার বইটির নাম রেখেছি রংধনু। আপনাদের সকলের আশীর্বাদে আমি যেন আগামী দিনেও আরও অনেক অনেক লিখে যেতে পারি সেই কামনা করছি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এনআইএর আশঙ্কাই সত্যি হলো, আগরতলা বিমানবন্দরে ধৃত 8 বাংলাদেশের সাথে কুখ্যাত জঙ্গি সংগঠন জেএমবির যোগ। বিধায়কদের উন্নয়ন তহবিল বাড়ানোর সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার। শ্রীভূমির উন্নয়নে উচ্চ পর্যায়ের বৈঠক। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্পের নির্দেশ কৌশিক রায়ের। অশ্রুসিক্ত বিদায় মৌলানা জমির উদ্দিন লস্করকে পুত্রের ইমামতিতে সম্পূর্ণ জানাজা। শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন ফের চর্চায়, মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।